প্রিয় দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদুর রহমান। দর্শক, চামড়ার বাজারে ধস, এটা আসলে নতুন খবর না। প্রতি বছরই আমরা কোরবানি ঈদের পরে দেখি, বিভিন্ন খবরে দেখি যে আসলে চামড়া অনেক জায়গা আসলে ডাম্প করা হচ্ছে, রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে। তো এগুলো ঘটছে, এটা গত 8-10 বছর ধরে আসলে ঘটছে। বাট এই চামড়া একসময় গত 20-30 বছর আগেও আসলে একটা গরুর চামড়া 2-2.5 হাজার টাকাও বিক্রি হতে আমরা দেখেছি। তো সেটা আসলে এখন 300-400 টাকায়ও কেউ কিনে না। এবং আমরা জানি যে এই চামড়াজাত পণ্য সারা পৃথিবীতে আসলে কীরকম একটা দামি পণ্য, সেটা বেল্ট, ওয়ালেট থেকে শুরু করে জুতা, স্যান্ডেল, এভরিথিং খুবই এক্সপেন্সিভ থাকে সারা পৃথিবীতে। তো সেইগুলো আসলে এরকম একটা সম্পদ, তো বাংলাদেশে আসলে কেন অপচয় হচ্ছে, এই জাতীয় সম্পদ নষ্ট হচ্ছে এবং প্রতি বছর সেটা হচ্ছে, রিপিট হচ্ছে, এটার আসলে সমাধান কি? তো এগুলো নিয়েই আজকে টিভিএসে ডিটেল রিপোর্ট পাবলিশ হয়েছে যে বাংলাদেশে আসলে এই পরিস্থিতিটা কেন হচ্ছে বছরের পর বছর। রিপোর্টটি করেছেন রফিকুল ইসলাম, টিভিএসের সিনিয়র করেসপন্ডেন্ট, সাথে জহির রায়হান এবং নোমান মাহমুদ এখানে সাপোর্ট করেছে। তো আমরা এই স্টুডিওতে আলোচনা করব দর্শক রফিকের সঙ্গে এবং আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব। রফিক, স্বাগতম আপনাকে। আপনাকে ধন্যবাদ। এই প্রথমেই জানতে চাই যে চামড়ার আসলে এবারের বাজারটা কেমন ছিল, কেমন দাম ছিল? এক কথাই যদি বলি, খারাপ গেছে। সরকার গত বছরের তুলনায় এবার চামড়ার দাম 2 টাকা করে বাড়িয়েছে। কিন্তু আমরা যখন কত টাকা স্কয়ার ফিট? 65 থেকে 67 টাকা পর্যন্ত একটা রেঞ্জে দাম বেঁধে দিয়েছে যে এই রেঞ্জের মধ্যে তারা কেনাবেচা করবে। আমরা যেটা দেখলাম যে সরকার দাম বাড়ালো ঠিকই, কিন্তু গত বছরের তুলনায় প্রতিটা চামড়া এবার বিক্রি হয়েছে 150 থেকে 200 টাকা কমে। আমি এমনও জায়গায় দেখেছি যে একটা চামড়া 300 টাকা, 400 টাকা, এবং সর্বোচ্চ যে গরুটার 30 স্কোয়ার ফিটের একটা চামড়ার সাইজ, সেটা সর্বোচ্চ 700 টাকায় বিক্রি হয়েছে। তো যেটা গতবার এর চেয়ে 200 থেকে 150 থেকে 200 টাকা বেশিতে বিক্রি হয়েছিল, এবার সেটা অনেক কমে বিক্রি হয়েছে। তো এই কেন কমে বিক্রি হলো সেটা খুঁজতে গিয়ে যেটা আমরা পেয়েছি, সেটাতে আমরা আড়তদারদের সাথে কথা বলেছি, ট্যানারি মালিকদের সাথে কথা বলেছি। ট্যানারি মালিকরা যেটা বলছে যে তারা আড়তদার, মূলত ঈদের দিনের যে চামড়াগুলো, সেটা হলো আড়তদাররাই বেশি বেসিক্যালি তারা সংগ্রহ করে। মৌসুমি ব্যবসায়ীরা হলো বাড়ি বাড়ি থেকে সেটা সংগ্রহ করে, মাদ্রাসা, এতিমখানাগুলো তারা সংগ্রহ করে সেটা আড়তে গিয়ে বিক্রি করে। আড়তে সেগুলোকে লবণ দিয়ে সংরক্ষণ করা হয়। সংরক্ষণ করার 1 সপ্তাহ বা 15 দিন পরে ট্যানারিগুলো সাধারণত পেয়ে থাকে। তো বেসিক তাহলে প্রথমত হলো ঈদের যে চামড়াটা প্রথম হ্যান্ড ওভারটা হয় আড়তদারগুলোর কাছে, আড়তদাররাই সংরক্ষণ করে। মানে যে সিজনাল ট্রেডাররা কিনে নিয়ে আড়তদারদের কাছে সেল করে। আড়তদাররা হলো 300 টাকা, 400 টাকা পর্যন্ত চামড়া কিনেছে। সর্বোচ্চ যেটা কিনেছে সেটা 650 বা 700 টাকাতে কিনেছে। তো তাদের কাছে আমরা জিজ্ঞেস করেছিলাম, আমরা এত কম টাকায় কেন কিনলেন? তাতে স্কয়ার ফিট কত পড়ে? যেটা সরকার 62 থেকে 67 নির্ধারণ করেছিল, এটা ধরেন যে 300-400 টাকা যদি কেনে বা বিক্রি হয়, তাতে স্কয়ার ফিট কত টাকা পড়ে? সরকার বেসিক্যালি দাম নির্ধারণ করেছে লবণজাত, মানে লবণ মাখানোটা, সংরক্ষণ করাটা নির্ধারণ করেছে। কাঁচা চামড়াটা কিন্তু নির্ধারণ করে নাই। তবে সেই কাঁচা চামড়াটা দাম নির্ধারিত হয় লবণ মাখানোটার যে দাম নির্ধারণ করা হয়েছে সেটার রেশিওতেই। কারণ একটা চামড়া প্রসেস করতে বা সংরক্ষণ করতে অ্যাডিশনাল 200-250 থেকে 200 টাকা খরচ আছে। সেই হিসাব করে তারা পার স্কোয়ার ফিটের দামটা সরকার নির্ধারণ করে থাকে। সেই অনুযায়ী যদি আমরা ধরে থাকি যে 200 টাকা যদি সংরক্ষণের জন্য যদি আমরা বাদই দেই, তারপরে যদি আমরা একটা 25 স্কোয়ার ফিটের একটা চামড়া যদি আমরা দাম নির্ধারণ করি, সেটা 1200 থেকে 1300 টাকা হয়। সেখানে তার সংরক্ষণের জন্য যদি আমরা 300 টাকা করে খরচও বাদ দিই, তাহলে একটা কাঁচা চামড়ার দাম অন্তত 1000 টাকা বা 800 টাকা, 900 টাকা বিক্রি হওয়ার কথা, মানে সরকার নির্ধারিত দাম অনুযায়ী, আমাদের অ্যানালাইসিস অনুযায়ী। কিন্তু সেটা আমরা ধরেন যে 450-500 টাকাতে বিক্রি করতে দেখেছি। তাহলে এই যে মাঝখানে 400 টাকা 500 টাকার যে গ্যাপ, এই গ্যাপটা বেসিক্যালি আড়তদারদের ক্ষেত্রে, আড়তদাররা বেসিক্যালি এনজয় করে। কারণ আড়তদাররা এখান থেকে যত কম টাকায় কিনতে পারবে, ট্যানারিগুলোর কাছ থেকে ঠিক তারা তত বেশি দামে বিক্রি করতে পারবে, প্রফিট মার্জিনটা তাদের বেশি থাকবে। এবং ট্যানারি মালিকরা যেটা বলতেছে, ট্যানারি মালিকরা বলছে যে আড়তদারগুলো যতই কমেই কিনুক বা যাই কিনুক না কেন, আমাদের কার্যত খুব বেশি লাভ হয় না। কারণ আমরা সরাসরি চামড়া কিনতে পারি না। তারপরে কিছু ট্যানারি আছে যারা সরাসরি চামড়া কিনে, কারণ এতিমখানা বা মাদ্রাসাগুলোর সাথে তাদের একটা পূর্ব নির্ধারিত একটা যোগাযোগ থাকে, যার কারণে তারা আড়তে না দিয়ে সরাসরি তারা ট্যানারিতে নিয়ে চলে যায়। এই জায়গায় তাদের একটা বেনিফিট হয় এবং ম্যাক্সিমাম চামড়াটাই তাদের আড়তদারদের কাছ থেকে কিনতে হয়। তাহলে আড়তদার যেই চামড়াটা 450 বা 500 টাকা দিয়ে কিনলো, সেখানে সে প্রসেসের জন্য আরও 200 টাকা সে অ্যাড যোগ করলো, এবং এই চামড়াটা সে ট্যানারির কাছে 1200 থেকে 1000 টাকা, 1200 বা 1300 টাকা দিয়ে বিক্রি করবে। তাহলে তার মাঝখানে গ্যাপটা কিন্তু 400 থেকে 500 টাকা। ট্যানারি মালিকরা বলছে আমরা
প্রতি বছর বা সারা বছরই আমরা ঠিক এরকম দামে কিনে থাকি। কাজেই যদি কম টাকায় আড়তদাররা কিনে থাকে, বেনিফিটেড আড়তদাররাই হয়। এবং আড়তদাররাই, আমরা বিভিন্ন আড়তদারদের সাথে কথা বলেছি যে তারা বিভিন্ন অজুহাতে প্রত্যেকবার ঈদ আসার সময়ই তারা হলো এইটা করে, এই একটা সিন্ডিকেটিং অবস্থার মতো তৈরি করে, যার কারণে তারা কম টাকায় তৈরি করে। আমি কিছু কসাইয়ের সাথে কথা বলেছি, এই কুরবানির ঈদের ঠিক 1 সপ্তাহ আগে আড়তদারগুলো যেই চামড়া 900 টাকা দিয়ে কিনেছে, তারা ঠিক জিম্মি করে সেই চামড়াটা ঈদের দিন কিন্তু 400 টাকা দিয়ে কিনেছে। আমি তাদেরকে একজনকে জিজ্ঞেস করলাম যে আপনারা ঈদের আগের দিন যেই চামড়াটা আপনারা 900 টাকায় কিনতে পারলেন, এখন সেটা এত কেন কম হইলো? সে অর্থনীতির সেই প্রথাগত সেই থিওরির কথা বলে, বা এই বাজার তো ডিপেন্ড করে হলো চাহিদা যোগানের ভিত্তিতে। যখনই সাপ্লাই বাড়বে তখন তো দাম তো কমে যাবে। সেই ক্ষেত্রে আমরাও সেটা যতটা পারি কমের ক্ষেত্রে, কিন্তু কারণ যদি ঈদের আগে তো সেই সাপ্লাই ওরকম ছিল না, আমার কাছে হয়তো প্রতিদিন 5টা 10টা চামড়া আসে, আমি সেটা সংরক্ষণ করি, সেটা আমাকে বেশি দাম দিয়ে কিনতে হয়। আর এখন যেহেতু কয়েক লাখ চামড়া আসে, সেক্ষেত্রে আমি যদি একটু কমে কিনতে পারি, সেটা আমার প্রফিট মার্জিনটা বেশি হবে, আমি সেই জিনিসটাই কাজে লাগাই। রাইট। আমরা তো আবার দেখলাম যে ধরেন কোথাও চিটাগাংয়ে আমরা দেখেছি খবরে যে এটা ডাম্প করেছে, ফেলে দিয়েছে, মানে এত কম দাম বা দাম পাচ্ছে না, তো এটা আসলে রাস্তায় ফেলে দিয়েছে। সেরকম ঘটনাও তো ঘটেছে সারা দেশে। তো রফিক, এটা কিন্তু বেশ কয়েক বছর ধরে আমরা খবরে দেখি ঈদের পরে যে এরকম ঘটনা, চামড়ার দাম পায় না, এটা রাস্তায় ফেলে দেয়, ডাস্টবিনে ফেলে দেয়। তো আসলে এই পরিস্থিতিটা কেন? এটা তো আগে হতো না। এটা তো আমাদের একটা র মেটেরিয়ালস, এটা দিয়ে বিভিন্ন লেদার প্রোডাক্টস, ফুটওয়্যার, এগুলো বানিয়ে কিন্তু এক্সপোর্ট করা, এবং সারা পৃথিবীতে সবাই এটা করে। তো এটা আপনার এই যে আমাদের একটা র মেটেরিয়ালস, এটা আমাদের বছর পর বছর আমাদের ওয়েস্ট হচ্ছে, এটা আসলে কেন হচ্ছে? কি কারণ আপনি ইনসাইডার থেকে, ইন্ডাস্ট্রি ইনসাইডার থেকে পেয়েছেন? বাংলাদেশের যে জনগোষ্ঠী, তারা নিজেরাই তো একটা বড় বাজার। পাশাপাশি আমাদের চামড়ার ইন্ডাস্ট্রিটা ডিপেন্ড করে হলো বৈশ্বিক ক্রেতাদের উপর ডিপেন্ড করে। কারণ যে পরিমাণ চামড়া আমাদের ঈদে উৎপন্ন হয়, সেটা আমরা পুরোটা কনজিউম করতে পারি না। কাজে ব্যবসায়ীদের একটা টার্গেট থাকে, তারা এক্সপোর্ট করবে। এখানে এক্সপোর্ট 2 ধরনের হয়। একটা ধরেন ফিনিশ চামড়া, আরেকটা হলো যে এই চামড়া থেকে প্রসেসড করা হলো ফুটওয়্যার, 2টা এক্সপোর্ট হয়। তো এখন ট্যানারিগুলো যেটা করে, কিছু অংশ নিজেরা সরাসরি এক্সপোর্ট করে, এবং এই চামড়াটা কিছু লোকাল ট্যানারিদের কাছে বিক্রি করে, তারা কিছু হয়তো প্রসেস ফুটওয়্যার তৈরি করে সেটাও এক্সপোর্ট করে। তো আমরা বিগত কয়েক বছর 2017 সালের পর থেকে যখন হাজারীবাগ থেকে ট্যানারিগুলোকে রিলোকেট করা হলো সাভারে, তখন আমরা দেখেছি যে বৈশ্বিক ক্রেতারা ওই সময় থেকে কিছুটা হলো বিমুখ হয়ে গেছে। আপনি যেমনটা বলছিলেন যে 2000-3000 টাকা করে চামড়া বেচেছি, বিক্রি করা হয়েছে। আমরা সেটাও দেখেছি যে 15, 16, 17 সালের দিকেও কিন্তু আমরা একটা চামড়া 1800 টাকা 1900 টাকা করে বিক্রি করতে হয়েছে, যে চামড়াটা এখন হয়তো 300 টাকা 400 টাকা কিনছেও না, ফেলেও দিচ্ছে। তাহলে ওই সময় বায়ারদের ডিমান্ডটা ছিল। এবং আপনি জানেন যে 2015 ডিমান্ডটা আসলে কেন, এই যে আপনি যেটা বায়ারদের বললেন, এটা কি এরকম যে বাংলাদেশের চামড়া দিয়ে তৈরি কোনো পণ্য তারা আসলে কিনবে না, এরকমের যে লেদার ওয়ার্কিং গ্রুপ, তাদের একটা এরকম ধরেন যে এমবার্গো, এরকম কি বিষয় আছে? এরকম বিষয় আছে। এখন ধরেন এই ফরেন বায়ারদের যে রিকোয়ারমেন্টটা থাকে, তারা কি ফিক্সড করে দেয় যে আমার এই কোয়ালিটির চামড়া লাগবে, এই সার্টিফিকেশনের চামড়া লাগবে, এই থিকনেসের চামড়া লাগবে। তারা নানান ধরনের কিছু চামড়া আমাদের বাংলাদেশে আছে যেটা হয়তো বায়ারের রিকোয়ারমেন্টের জন্য করতে পারে না, সেটা হলো বাইরের থেকে ইম্পোর্ট করে নিয়ে এসে কিন্তু করতে হয়। আমরা বিডার একটা তথ্য দেখেছি যে আমরা লোকালি যে চামড়া ফেলে দিচ্ছি, প্রসেস করতে পারতেছি না, কিন্তু বছরে আমাদের 1000 কোটি টাকার করে চামড়া ইম্পোর্ট করতে হচ্ছে। এর কারণটা হলো ফরেন বায়ারদের রিকোয়ারমেন্ট। ফরেন বায়াররা যেহেতু আমাদের ট্যানারিগুলো কমপ্লায়েন্ট না, লেদার ওয়ার্কিং গ্রুপের সার্টিফিকেশন অনুযায়ী কমপ্লায়েন্ট হতে পারে নাই, এই কারণে বিদেশি ক্রেতাদের ডিমান্ড ফুলফিল করার জন্য আমাদের ফুটওয়্যার প্রতিষ্ঠানগুলো বা লোকাল ইন্টারপ্রেনাররা সিনথেটিক চামড়া ইম্পোর্ট করতে হয়। ইম্পোর্ট করে কিন্তু বাইরের রিকোয়ারমেন্ট ফুলফিল তারা করতেছে। কাজেই এই একটা বড় বাংলাদেশ ধরেন যে পারমিশনটা কেন পেল না? বাংলাদেশে কিন্তু এই যে চামড়ার ব্যবসা, এটা কিন্তু অনেক পুরনো, এগুলো গার্মেন্টসের থেকেও আগে। গার্মেন্টস তো 80-র দশকের শুরু থেকে বলা যায়, কিন্তু এটা কিন্তু আমাদের স্বাধীনতার পরপরই চামড়া, বা তার আগেও কেউ করেছে। তো এই পুরনো একটা ব্যবসা, সম্ভাবনাময় ব্যবসা, এটা আসলে ধরেন যে গ্লোবাল বায়ারদের সাথেও একটা পুরনো সম্পর্ক ছিল বাংলাদেশে, আমিও কথা বলেছি। তো সেটা আসলে কেন এই সম্ভাবনাটা কাজে লাগলো না, বরং আরো নষ্ট হলো? এটা কি যে সাভারের সিটিপি, এটা কি কোনো কারণ? এটা অন্যতম একটা কারণ। আমি যদি বলি লেদার ওয়ার্কিং গ্রুপ এখন চামড়া ইন্ডাস্ট্রিতে যেসব বড় বড় ক্রেতা ফুটওয়্যার বা সরাসরি চামড়া ইম্পোর্ট করে বা তারা নেয়, তারা সব এখন যে স্ট্যান্ডার্ডটা মেনটেন করে LWG সনদ।
বাংলাদেশে মাত্র 5টা ট্যানারির সেই সনদটা আছে। এবং ভেরি ইন্টারেস্টিং যে আমরা যেই শিল্পনগরীতে সবগুলো ট্যানারিকে আমরা স্থানান্তর করলাম সাভারে, এর মধ্যে মানে কেউ সেই সনদ অর্জন করতে পারে নাই। যেগুলো বাইরে অর্জন করছে সেটা হলো ছোট ছোট বা কিছুটা বড়, যেগুলো হলো ট্যানারির বাইরে, কারণ তারা নিজেরাই হলো কমপ্লায়েন্ট হয়েছে। এটা একজনের সাথে আমি কথা বলেছিলাম, তো সে নিজেই একটা কমপ্লায়েন্ট আপনার ট্যানারি করেছিল, কিন্তু সেটাও গ্লোবাল বায়াররা, এটা যেহেতু বাংলাদেশের উপরেই আসলে এক ধরনের স্যাংশন, যে বাংলাদেশের চামড়া দিয়ে তৈরি পণ্য তারা কেউ কিনবে না, হ্যাঁ, যে কারণে সে তারটা বন্ধ করে দিয়েছে। এরকম নির্দেশনাও আছে। এবং LWG সনদ পাওয়ার জন্য যে রিকোয়ারমেন্টগুলো আছে, প্রায় আমি এটা নিয়ে ডিটেলস কাজ করেছিলাম, 1600-1700 মার্ক যে মার্কিং আছে, এখানে মানে 300 মার্কস আছে, যেটা হলো সলিড ওয়েস্ট এবং লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট। আচ্ছা, এই দুইটা ম্যানেজমেন্টে আমরা সবচেয়ে হলো পিছিয়ে আছি। এখানে কি ওই যে এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট CETP আছে, পাশাপাশি হলো সলিড ওয়েস্ট, যেটা আমরা ডাম্পিং জন্য উন্মুক্ত স্থানে ফেলে দিচ্ছি, নদী দূষণ করতেছে। আমরা লিকুইড ওয়েস্ট আমরা ম্যানেজমেন্ট করতে পারতেছি না। আমার প্রতিদিন হলো 25,000 কিউবিক ঘনফুট হলো আমার লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট করতে পারার কথা, কিন্তু সেটা ঈদের সময় সেটা 50,000 হয়ে যায়, 40,000 হয়ে যায়। তাহলে আমি ট্রিটমেন্ট করতে পারবো না, সেটা নদীতে যাচ্ছে, নদী দূষণ হচ্ছে। আমরা বুড়িগঙ্গাকে বাঁচানোর জন্য আমরা সাভারে গেলাম, কিন্তু সেই ঠিক ধলেশ্বরী কিন্তু সে ধ্বংস হচ্ছে। আমরা লেদার ওয়ার্কিং গ্রুপের যে সার্টিফিকেশনটা পাওয়ার কথা, কারণ এই কন্ডিশনগুলো ফুলফিল না করার কারণে আমরা পারছি না পারার কারণে আমরা ফরেন বায়ারদেরকে অ্যাট্রাক্ট করতে পারছি না। আমি কয়েকজন ট্যানারি মালিকদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে একসময় ইউরোপিয়ানরা আমাদের বাংলাদেশের মার্কেটে তারা খুবই অ্যাক্টিভ ছিল। বাংলাদেশে তারা প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে, কোয়ালিটি প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে এখন এক্সিস্টিং যে দামে তারা বিক্রি করে তার চেয়ে দ্বিগুণ দামে বিক্রি করেছে। এমনও তারা উদাহরণ আমাকে তারা দিয়েছে যে তারা পার স্কোয়ার ফিট চামড়া তারা $2 বা $2 বেশিতেও তারা 120 টাকাও ছিল। হ্যাঁ, $2 বেশিতেও তারা ওই সময় সেটা $2 কিনছে। কিন্তু এখন আমরা যে চাইনিজ মার্কেটের কাছে বা চাইনিজ ক্রেতাদের কাছে যে আমরা বিক্রি করতেছি, তাদের কাছে হয়তো সর্বোচ্চ $1, মানে ভালো কোয়ালিটির চামড়া সেটা আমরা $1 করে পাচ্ছি, অথবা তার থেকে কম 30-40-50 সেন্টের মধ্যে বিক্রি হয়। 50 সেন্ট, 30 সেন্ট, 40 সেন্ট পর্যন্ত আছে সর্বোচ্চ ভালো কোয়ালিটির, যেই চামড়াটা ইউরোপিয়ানদের কাছে আমরা বিক্রি করতে পারলে আমরা $2 সেটা পেতে পারি, কিন্তু আমরা সেটা পাচ্ছি না। যে চায়না বলছেন যে আপনি আমাদের এখান থেকে একটা জাস্ট হালকা প্রসেস লেদার নিয়ে খুব সস্তায় তারা কিনে, তারা আবার বিভিন্ন আপনার প্রোডাক্ট তৈরি করে গ্লোবালি হাই প্রাইসে সেল করছে। তো চায়না এটা কিভাবে পাচ্ছে? বাংলাদেশ চায়না যেটা পাচ্ছে, যেই চামড়াটা আমার কাছে $1 কিনতেছে, পার স্কোয়ার ফিট $1 কিনতেছে, সেটা তার দেশে নিয়ে যাওয়ার পরে ভ্যালু এডিশনের নাম করে সেটা ধরেন যে $3, $2.5 পর্যন্ত বিক্রি করতে পারছে। তাহলে আমি যেটা হলো মানে মূল অরিজিন যেখান থেকে আমরা পাচ্ছি মাত্র $1, চায়না সেখান থেকে নিয়ে গিয়ে প্রসেস করে আমার চেয়ে দ্বিগুণের বেশি ইনকাম করতেছে। আমরা সেটা পারতাম যদি আমাদের LWG সনদ থাকতো, বাইরের রিকোয়ারমেন্ট আমরা ফুলফিল করতে পারতাম, তাইলে আমরা $1 না দিয়ে আমরা $3 বিক্রি করতে পারতাম, $2.5 বিক্রি করতে পারতাম। আপনার এই যে CETP একটা আমরা জানলাম যে এটা একটা সাভার ইন্ডাস্ট্রিয়াল পার্ক, যেটা ট্যানারি, সেখানে একটা সেন্ট্রাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, ময়লা শোধনাগার কেন্দ্র বলা যেতে পারে। তো সেটা আসলে না হওয়া, এটাও গত 10-12 বছর বা তারও বেশি সময় ধরে জিনিসটা হচ্ছে না। এখানে এরকমও শুনেছি যে বিদেশি আপনি ধরেন যে প্রতিষ্ঠান ফ্রান্সও এবং ইটালি, দুইটা দেশই নাকি ইন্টারেস্ট দেখিয়েছিল যে আমরা এটা করে দেই অ্যান্ড দে উইল অপারেট, ধরেন যে 8-10 ইয়ার্স, তারপরে এটা তারা বাংলাদেশের কাছে হ্যান্ড ওভার করবে। তো আসলে এবং করতে এটা বছরের পর বছর সময় লাগার কথা না, কেউ বলেছে এটা কয়েক মাসে সম্ভব। তো এরকম একটা ধরেন যে যেখান থেকে আমার এই যে আমাদের বাণিজ্যমন্ত্রী ভিজিটে গিয়েছিলেন সম্প্রতি, তো উনি বলেছিলেন যে বাংলাদেশের আসলে $10-12 বিলিয়ন এক্সপোর্ট করে আর্ন করা সম্ভব লেদার প্রোডাক্ট থেকে। তো এত সম্ভাবনা, সেখানে আমরা 1 বিলিয়ন করছি। তো এই সম্ভাবনাটা আমরা হচ্ছে না একটা সেন্ট্রাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের কারণে। তো এটা কেন হচ্ছে না? বিদেশিরা করে দিতে চায়, তাও হচ্ছে না, আমরা পারছি না। এখানে আসলে সমস্যাটা কোথায়? সমস্যাটা এখানে বহুমাত্রিক। আপনি যেটা বললেন যে বিদেশিরা করে দিতে চায়, পরিচালনা করে বাংলাদেশের কাছে হ্যান্ড ওভার করবে, এটা খুবই একটা ভালো উদ্যোগ ছিল। কিন্তু তাদের যে প্রপোজালের মধ্যে আমি তাদের সাথে কথা বলে যেটা জেনেছি, তারা ট্যানারি মালিকদের কাছ থেকে একটা ফি নির্ধারণ করেছিল যে আমরা যতদিন অপারেট করব আপনার যে লিকুইড ওয়েস্টের উপর ডিপেন্ড করে আপনার একটা ফি থাকবে। ট্যানারি মালিকরা সেটা দিতে চায় নাই। এখন সরকার বলতে সেটা যদি বিদেশিরা অপারেট করে আমি তাকে কেন টাকা দিব? এটা তোমাদের ইন্ডাস্ট্রি কমপ্লায়েন্সের জন্য তোমাদের দরকার, তাহলে তোমরা যদি এটা ব্যবহার করবা সেটা তোমরা ফি দিয়ে করবা।
তোমরা ফি দাও, তাহলে আমরা তাদেরকে দেই। অতিরিক্ত কিছু অতিরিক্ত কিছু না। এখন তারা যে ট্রিটমেন্ট প্ল্যান ব্যবহার করে, এটা নামমাত্র মূল্যেই তারা একটা দেয়, কিন্তু যখন হলো ফরেন কেউ ইনভেস্ট করবে এখানে, তারা তো তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা কিন্তু একটা ফি নির্ধারণ করবে। ট্যানারি মালিকরা সেখানে রাজি হয় নাই। এবং এই জায়গাতে ধরেন যে সরকারের উদ্যোগের যেমন অভাব আছে, ট্যানারি মালিকদের মানে আমি ট্যানারি মালিকদেরকেই বলবো যে তাদের সদিচ্ছারও অভাব আছে। তারা নিজেরাই চায় না কমপ্লাইন হতে, কারণ যদি কমপ্লাইন হতে চায়, মাঝখানে সরকার আরেকটা উদ্যোগের কথা ভাবছিল যে আমরা নতুন করে আরেকটা এটা করে দেই, তাহলে এটা করতে গিয়ে সরকার তো ইনভেস্ট করছে, এই রিটার্নটা তো সে কোনো না কোনোভাবে নিবে, আপনাকে ফ্যাসিলিটেট করতেছে, হয়তো সামা আপনি তাকে ফেরত দিবেন, কিন্তু ট্যানারি মালিকরা সেটা দিতে চায় না। আপনি এখনও এটা জেনে হবেন যে যেই 2017 সালে তাদেরকে এখান থেকে রিলোকেট করা হয়েছে, তাদেরকে কম্পেনসেশন দেওয়া হয়েছে, তাদের যে প্লটের দাম 80% ডিসকাউন্ট তাদেরকে প্লট দেওয়া হয়েছে। আজ পর্যন্ত 60 থেকে 70% ট্যানারি মালিক ল্যান্ডের রেজিস্ট্রেশন নেয় নাই। আচ্ছা, সরকার এদের ল্যান্ড রেজিস্ট্রেশন না নিলে তো ব্যাংক লোনও পাবে না, নিতেও পারতেছে না, ওয়ার্কিং ক্যাপিটাল পাবে না, কোনো কিছুই করতে পারতেছে না। কিন্তু ওরা 5 কোটি 3 কোটি 2 কোটি টাকা করে যে ল্যান্ডের রেজিস্ট্রেশনটা নেবে, তারা এখন পর্যন্ত নিচ্ছে না। এক কথায় তারা সরকারের যে সম্পদ বা সরকার যেটা তৈরি করে দিয়েছে, সেটা তারা ফ্রি অফ কস্টে ব্যবহার করছে। ল্যান্ডের তারা যে পানির বিল, আমি এমনও জেনেছি যে তাদের বিসিকের পক্ষ থেকে প্রত্যেকের পানি ব্যবহার করার জন্য একটা লিমিট করে দেওয়া হয় যে তুমি এর বেশি পানি ব্যবহার করতে পারবে না, কিন্তু তারা একটা চামড়া প্রসেস করতে যদি 500 লিটার পানির প্রয়োজন হয়, তারা ব্যবহার করে 1000 লিটার। এই পানি তারা অতিরিক্ত কোথা থেকে পাবে? এই জন্য কিছু কিছু ট্যানারিতে নিজেরাই ডিপ টিউবওয়েল বসায় পানির ব্যবহার করে। মানে এখানে সরকারের যেমন সদিচ্ছাই আছে, অভাব আছে, বা পরিকল্পনার অভাব আছে, ট্যানারি মালিকদেরও কিন্তু সদিচ্ছার অভাব আছে, তারা নিজেরাও কমপ্লেন হতে চায় না। এই সব মিলেই আমাদের এই ট্যানারি ইন্ডাস্ট্রিটা ভুগতেছে, এবং অদূর ভবিষ্যতে যে যদি এখানে কমপ্লেন আমরা না হই, এই ইন্ডাস্ট্রিটা অচিরেই ধ্বংস হয়ে যাবে। কারণ সারা বিশ্বে যে পরিমাণ চামড়া প্রয়োজন হয়, আমরা এটার একটা বড় অংশই মেটাতে পারি। এবং বাংলাদেশের চামড়া ইন্ডাস্ট্রি একমাত্র ইন্ডাস্ট্রি, শতভাগ কাঁচামাল আমাদের দেশীয়। আমরা এটাকে ব্যবহার করতে না পারার কারণে আমাদের ইম্পোর্ট করতে হয়, বাইরে থেকে নিয়ে আসতে হয়। আমরা অনেক এটা আমাদের মিস করছি আমরা। বাংলাদেশ জাতীয়ভাবে সম্পদ আমাদের গার্মেন্টসের পরে এটা বড় এক্সপোর্ট আর্নিং সেক্টর হতে পারতো। তো রফিকুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিবিএস ইনসাইটে এবং দর্শকদের সাথে এগুলো বিস্তারিত শেয়ার করার জন্য। দর্শক, আমরা আলোচনা করলাম, আপনাদের সাথে বিস্তারিত আমাদের বিশ্লেষণ শেয়ার করলাম। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।